আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের আগে আরও একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস, একটা প্রি ম্যাচ অ্যানালাইসিস হিসেবে ধরে নিতে পারেন। প্রথমত একটা ব্যাপার আমি একেবারে ডিরেক্টলি অ্যাকনলেজ করছি, আমার কাছে এটা ব্রাজিলের অ্যাটাক লাইন বনাম আর্জেন্টিনার মিডফিল্ড টু ডিফেন্স লাইন এমন টাইপের একটা ব্যাটল হচ্ছে। যদিও আর্জেন্টিনার অ্যাটাক লাইনে যথেষ্ট পরিমাণ অপশান আছে, তবে তারপরেও লিওনেল মেসির না থাকা কিংবা ওভারঅল হুলিয়ান আলভারেজ সমৃদ্ধ একটা সিস্টেম যেখানে আসলে কাউন্টার অ্যাটাকের সুযোগটা অনেক বেশি থাকে, যেটা আমরা গত ম্যাচেও দেখেছি। সেটার প্রেক্ষিতে বলতে হয় প্রথমত ব্রাজিলের অ্যাটাকারদেরকে রুখতে হবে এবং দ্বিতীয়ত কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে সুযোগটা অনেক বেশি করে খুঁজতে হবে, এবং এর মাঝখানে মিডফিল্ডে যদি আপনি কন্ট্রোল নিতে পারেন তাহলে সোয়া সাপটা একেবারে ডিরেক্ট ফুটবল খেলেও আপনার গোল করার চান্সেস থাকবে। বেশ কয়েকটা ছবিতে আমি চলে যাই, যেটা আর্জেন্টাইন মিডিয়াতে টিউএসএ স্পোর্টস থেকে শুরু করে নানা জায়গায় অনেক ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন ব্রাজিলের ডরিভাল জুনিয়রের খেলার একটা প্যাটার্ন আছে। আমরা এই মুহূর্তে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটাতে নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পারছেন যে মূলত ব্যাপারটা হচ্ছে এটা, যে একেবারে নিচ থেকে বিল্ড আপ করে ব্রাজিলের ডিফেন্ডাররা, ডিফেন্সিভ মিডফিল্ডাররা প্রতিপক্ষ প্লেয়ারদেরকে নিজেদের দিকে টানার চেষ্টা করেন। এখানে যেমন প্রতিপক্ষ কলম্বিয়ান প্লেয়ারদেরকে তারা অনেক বেশি করে নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করেছেন, এবং ব্রাজিলের এই হাফটাতে কলম্বিয়ান প্লেয়ারের সংখ্যা ব্রাজিলের প্লেয়ারের সংখ্যার চেয়ে বেশি। এবং এই জায়গা থেকে যখন আসলে প্রতিপক্ষ প্লেয়াররা অনেকটুকু উপরে উঠে আসেন, তখন দেখবেন লম্বা পাসের মাধ্যমে ভিনিসিয়াস জুনিয়র রাফিনাকে খোঁজার চেষ্টা করবেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার কিংবা মিডফিল্ডাররা। এই জায়গা থেকে লিওনেল স্কালোনিকে যথেষ্ট সচেতন থাকতে হবে। অনেক ওভারল্যাপ করে আপনি প্রতিপক্ষ ডিবক্সের সামনে অনেক মানুষ নিয়ে এসে আসলে এখানে লাভ নেই, কারণ একটা লং পাসের মাধ্যমেই কিন্তু উইঙ্গাররা অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়ররা বলটা পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে যে জিনিসটা আসলে আর্জেন্টিনার পক্ষে কাজে আসতে পারে সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ যতটা অ্যাগ্রেসিভ একজন প্রেসার, এর পাশাপাশি যদি জুলিয়ানো সিমিওনি কিংবা এমন টাইপের একটা প্রোফাইল থাকে, আপনি গোলকিপার হিসেবে যদি বেন্তোকে পান, তিনি বল পায়ে আসলে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা একটা দেখার বিষয়। সেক্ষেত্রে আলভারেজ একটা বড় পরীক্ষা নেবেন। আলভারেজ জুলিয়ানো সিমিওনিরা থাকলে তাদের প্রেসিংটা এখানে অনেক কাজে আসবে। এরপর আপনি যদি ব্রাজিলের সর্বশেষ ফরমেশন পিকটাতে চলে যান, সেখানে আন্দ্রেকে দেখতে পারবেন। আন্দ্রে খুব ক্রুশাল একটা রোল প্লে করতে যাচ্ছেন এই ম্যাচে, কারণ ডিফেন্স এবং মিডফিল্ডের মাঝখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারে যে অনেকটুকু নিচে নেমে আসতে হয় এবং মিডফিল্ড টু ফাইনাল থার্ডে বল ডেলিভারি করতে হয়, এটা কিন্তু আন্দ্রে প্লে করতে পারেন। এবং এই জায়গা থেকে তার পাসিং লেনগুলো আটকানো এবং তাকে অনেকটাই ডিঅ্যাক্টিভেটেড রাখাটা আর্জেন্টাইন মিডফিল্ডের একটা বড় রকমের দায়িত্ব হবে। এরপর যদি আমি পরবর্তী ছবিটাতে চলে আসি, এখানে ব্রাজিলের একটা অ্যাটাক দেখানো হচ্ছে, যেখানে আপনি যদি একেবারে নিচের দিকে দেখেন, ব্রাজিলের উইঙ্গার ধরুন এটা ভিনিসিয়াস জুনিয়র, এই সাইডে ওই সাইডে রাফিনা বা স্যাভিনো, এরা কিন্তু অনেকটুকু ওয়াইড স্পেসে থাকা পছন্দ করেন এবং 1 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি করতে পছন্দ করেন। যেমন ভিনি জুনিয়র পুরো ম্যাচ জুড়ে চাইবেন যাতে করে মলিনাকে তিনি একা পান, একই রকমভাবে স্যাভিনো বা রাফিনা ওই সাইডে ট্যাগলেফিকো কিংবা কোনো একজন ডিফেন্ডারকে 1-on-1 টেক অন করতে চাইবেন। এক্ষেত্রে খুব কড়া ম্যান মার্কিং আসলে রাখতে হবে। মলিনা কিংবা ট্যাগলেফিকো ফুলব্যাকদেরকে একা উইঙ্গারদেরকে যাতে করে খুব বেশি মার্ক করতে না হয় সেটা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে রড্রিগো ডিপল খেললে তিনি অনেকটা ভিনিসিয়াস জুনিয়রের আশেপাশে থাকবেন। এক্ষেত্রে জুলিয়ানো সিমিওনি খেললে তিনিও একই রকমের ডিউটিতে থাকবেন। একই রকমের কথা রাফিনা রড্রিগো উইংয়ে যিনি মুভ করছেন তার ক্ষেত্রে কিন্তু আসলে প্রযোজ্য হবে। তবে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, উইঙ্গাররা যতটুকু উপরে উঠবেন, দেখেন এখানে শুধুমাত্র সেন্টার ব্যাক দুজনকে পাশে রেখে বা একেবারে নিচে রেখে বলা উচিত, ফুলব্যাকরাও কিন্তু যথেষ্ট উপরে উঠে এসেছেন, অর্থাৎ ব্রাজিলিয়ান ফুলব্যাকরা অনেকটুকু উপরে উঠে আসবেন, যেটা সুযোগ আর্জেন্টিনার যে কোনো সময় কিন্তু আসলে নিতে পারে। সুযোগটা কিভাবে নিতে পারে সেটা পরবর্তী পিকে আছে। পরবর্তী পিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা ব্যাকট্র্যাক করছেন, এখানে কলম্বিয়ার প্লেয়ার কিন্তু বলটা অলমোস্ট পেয়ে গিয়েছেন, অর্থাৎ অনেকটুকু উপরে উঠে আসার কারণে বিশেষ করে ফুল ব্যাকরা স্পেস তৈরি হবে, যে স্পেসটাতে হুলিয়ান আলভারেজ কিংবা এই টাইপের প্রোফাইলরা লাগাতার রান মেক করতে পারবেন। এটাও একটা ট্যাকটিক্স হতে পারে। এটা হচ্ছে ডরিভাল জুনিয়রের সাইড থেকে চিন্তা করা। এরপর আপনি যদি একেবারে উল্টো দিক থেকে চিন্তা করেন, ব্রাজিলকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আর্জেন্টাইন স্কিলফুল ফুটবলার যেমন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, যারা কিনা ওয়ান টাচে মুভ করতে পারেন, অর্থাৎ বলটা খুব বেশি পায়ে না রেখেই একে অপরের সাথে 1-on-1 খেলে ডিবক্সের মধ্যে ঢুকতে পারেন, যেটা আমরা উরুগুয়ের বিপক্ষে একাধিক ক্ষেত্রে দেখেছি। সেই জিনিসগুলো বন্ধ করা এবং একই সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্সের কোনো একটা সাইড কাজে লাগানো। যেমন উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পরে স্কালোনি বলছিলেন যে ডান সাইড দিয়ে অনেক বেশি করে আক্রমণ হচ্ছিল, যেটা তিনি পরবর্তীতে সেকেন্ড হাফে এসে চেক করেছেন। আর্জেন্টিনার খেলার ধরন যেটা বা সাম্প্রতিক সময় যে দলটা নিয়ে তারা খেলছে, কোনো একটা সাইডে ডিফেন্সের রাইট কিংবা লেফট সাইডে আপনি কিছু না কিছু ফাঁক ফোকর পাবেন। এবং ব্রাজিলের জন্য শক্তির জায়গা হচ্ছে ব্রাজিলের দুই সাইডে উইঙ্গার আছে এবং
কোনো সাইডে ভিনিসিয়াস জুনিয়র, কোনো সাইডে রড্রিগো কিংবা রাফিনা কিংবা স্যাভিনো, যেহেতু অনেক প্রোফাইল আছে যারা কিনা যে কোনো মুহূর্তে উইংয়ে সুইচ করতে পারেন, মুভ করতে পারেন, যে কোনো একটা এখানে যদি স্পট দেখা যায়, উইক জোন দেখা যায় আর্জেন্টিনার, সেটার আসলেই শাস্তি দিতে হবে। এবং ব্রাজিলের জন্য আমার কাছে মনে হয় এই ইকুয়েশনের সবচেয়ে অ্যাডভান্টেজের ব্যাপার যেটা, সেটা হচ্ছে তাদের এত এত উইং প্রোফাইল আছে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু সুইচ করতে পারেন, এবং এটার সাথে তাল মিলিয়ে চলাটা আর্জেন্টিনা ডিফেন্সের জন্য একটা কঠিন ব্যাপার বলে মনে হতে পারে। দুটো সাইড থেকে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এখন দেখা যাক মাঠের ফুটবলে কি হয়। ধন্যবাদ সবাইকে।